তো ভাই গতকাল ইন্ডিয়ার একটা জনপ্রিয় প্রথম শ্রেণীর পত্রিকা সারা বলে জনপ্রিয় ইন্ডিয়া টুডে নাম শুনছেন আপনারা কম বেশি। তো ইন্ডিয়া টুডের একটা ভার্সন আছে, নাম হলো ইন্ডিয়া টুডে নর্থ ইস্ট। তো ইন্ডিয়া যেহেতু বিশাল বড় একটা রাষ্ট্র, তো বিভিন্ন অঞ্চলের উপর ভিত্তি করে আঞ্চলিক নিউজ পেপারও সেখানে, রিজিওনাল বা টেরিটোরিক্যাল নিউজ পেপারও সেখানে ছাপানো হয়। তো যার ফলে ইন্ডিয়া টুডেরও বিভিন্ন ভার্সন রয়েছে। তো তার ভিতরে একটা হলো নর্থ ইস্ট ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়া টুডে নর্থ ইস্ট। তো সেখানে তারা একটা জরিপ চালিয়েছিলেন। সেখানকার যে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষজন থাকে নর্থ ইস্টে, তো সেখানে একটা জরিপ চালিয়েছিলেন বাংলাদেশের ব্যাপারে। এখন আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কের বিভিন্ন জিনিসগুলো যেমন আমরা কঠিনভাবে শকুনের মতো নজরে রাখি, ঠিক তেমনই ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়ান নিউজ পেপার, ইন্ডিয়ার পলিটিশিয়ানরাও বাংলাদেশের উপর এরকমভাবে মানে শকুনের মতো তাকিয়ে রয়েছে যে বাংলাদেশে কখন কি ঘটলো, কি হইলো, ইউনূস সাহেব কখনো যে মুততে গেল, ইউনূস সাহেব কখন টয়লেটে গেল, ইউনূস সাহেব ওই কোন জায়গায় গেল, বুঝছেন, এই করো সেই করো, নানান কিছু দেখবেন ইন্ডিয়ান নিউজ পেপারে গেলে। ইন্ডিয়ান নিউজ পেপার এবং ইন্ডিয়ার বিভিন্ন ইউটিউব টিভি চ্যানেলগুলোর ভিতরে দেখলেন একেবারে ফাটাফাটি। এখন ইউনূস সাহেব যদি একটু ফ্রান্সে কোনো কারণে বেড়াতে যায়, ঘুরতে যায়, পরের দিনে দেখবেন ইন্ডিয়ার বেশ কিছু ইলেকট্রনিক্স মিডিয়া আছে আয়সা কইব ইন্ডিয়া তো মোদি তো ইউনূস তো ভাগছে, ইউনূস ভয় ভাগছে, ইউনূস মোদির ভয়ে ভাগছে, ইউনূস এর ভয়ে ভাগছে, শের ভয়ে ভাগছে, এই ধরনের ভুয়া বক্ক নিউজ টিউজ দিয়ে ইন্ডিয়া সহায়লা। তো এখন হলো এই অবস্থা হলো দুই দেশের। এখন মানে আসলে আমরা যারা সাধারণ অধিবাসী আছি ইন্ডিয়ার, এবং ইন্ডিয়ার যারা আপনার সাধারণ নাগরিক রয়েছেন, আমরা যারা বাংলাদেশের সাধারণ নাগরিক রয়েছে, আসলে আমরা ভাই বাটি পড়ে গেছি, বুঝছেন, এইসব পলিটিশিয়ানদের বাটি পড়ে গেছে। তো এখন ইন্ডিয়া টুডে নিউজ পেপারে যে নিউজটা ছিল, বাংলাদেশের ও একটা জরিপ করছে আমাদের আপাকে নিয়ে। তো এখন আপাকে নিয়ে জরিপটা কী ধরনের, এখন আপা তো প্রায় 7 মাস ধরে ইন্ডিয়া সরকারের মোদির মেহমান হয়ে সেখানে আছেন। তো সেই কিছু না, এটা আমাদেরও সম্মানের ব্যাপার। এখন আমাদের দেশের আমার দেশের কোনো মানুষ ভালো হোক বা মন্দ হোক, অন্য দেশে গিয়ে 2টা ডাল ভাত খেয়ে থাকুক, বুঝছেন, এটা আমরা সবাই চাই। তো এই ক্ষেত্রে আমাদের আপনাদের ইন্ডিয়াতে আছে ভাই, আপনাদের কষ্ট থাকলে থাকতে পারে, দুঃখ থাকলে থাকতে পারে, অভিযোগ মানে প্রতিহিংসা থাকলে, আমার কিন্তু এই জন্য কিছু না। আমি জাস্ট বিষয়টা এভাবে দেখছি যে হতে পারে সে আমার বাংলাদেশে আমার সাথে অনেক খারাপ ভালো যাই কিছু কোটা, কিন্তু আমার বাংলাদেশে চলে গেছে, কিন্তু অন্য দেশে গিয়ে সেই সরকারের রাজকীয় মেহমান হয়ে আছে, এটা আমার জন্য কিন্তু গর্বের ব্যাপার। কিন্তু অন্য দেশে গিয়ে যদি সে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে থাকতো, লাথি উষ্টে খেয়া থাকতো, তাহলে ভাই যত খারাপ মানুষই হোক না কেন বাংলাদেশে আমাদের দৃষ্টিতে, কিন্তু অন্য দেশে গিয়ে যদি এগুলো হইতো ভাই আমাদেরও কিন্তু লাগতো। তো আমাদের বাংলাদেশি ভাই বোন কেউ যদি বিদেশের মাটিতে কোনোভাবে অপমানিত হয়, সে বাংলাদেশে যত বড় অপরাধী হোক না, কিন্তু ভাই আমাদের কিন্তু লাগে, বুঝছেন। আমাদের মানুষকে ভাই আমরা শাস্তি করুম, আমরা পানিশমেন্ট দেবো, আমরা সম্মান করুম, মাথায় উঠে রাখুম, মাথা থেকে নামামো, ফুটবল বানায় খেলুম, বুঝছেন, যা খুশি তা করুম, আরেকজনে কেন করবে? এইটি একটা জাতির নীতি হওয়া উচিত, এথিক্স হওয়া উচিত। তা আমাদের আপাকে এই মোদী সরকার রাখছে, দোষের কিছু আমি দেখি না। তো ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। এবার আপনার হলো নিউজ পেপারের প্রসঙ্গে। তো নিউজ পেপারে যে জরিপটা হয়েছিল, তারা জানতে চেয়েছিল এই যে আপা, বাংলাদেশে যে আপা এখন নয়াদিল্লিতে রয়েছেন, তো আপনারা ব্যাপারটা কিভাবে দেখেন? তো আপনারা কি মনে করেন এই আপাকে এইভাবে বছর বছর মোদির কি উচিত এখানে বছর বছর বসে বসে খাওয়া? বিষয়টা অনেকটা এরকম, আমি একটু কৌতুক হিসেবে বলছি, কিন্তু তারা তো বুঝছেন সংবাদপত্র, তারা নিউজ পেপার, তাদের তো অনেক গাইডলাইন আছে, ওইভাবে তাদেরকে নিউজ করতে হয়। কিন্তু ভাই আমরা যারা ইউটিউবার, আমাদের কোনো গাইডলাইন টাইডলাইন লাগে না। আমাদের একমাত্র গাইডলাইন হলো ইউটিউবের গাইডলাইন, আমাদের একমাত্র গাইডলাইন হলো ইউটিউবের গাইডলাইন, বুঝছেন, আর কোনো গাইডলাইন টাইডলাইন আমরা মানি না। তা আমরা আমাদের ভাষায় বলতেছি। তো এইভাবেই এই জরিপ বা সেন্সরটা হয়েছে। তো এই জরিপটা যখন হলো, জরিপটা হওয়ার পর দেখা গেল যে প্রায় 55 to 60% পিপল ডিড সে দ্যাট ইন্ডিয়ার সরকার এটা ভালো কাজ করেনি আপাকে ইন্ডিয়াতে আশ্রয় দিয়ে। ইন্ডিয়ার সরকার ভালো কাজ করেনি এটা আপাকে ইন্ডিয়াতে আশ্রয় দিয়ে। আপাকে বুঝতে তো পারছেন আপনারা। তো এটা প্রায় 55 to 60% পিপল এই ধরনের একটা অপিনিয়ন দিয়েছে। তো এই নিউজটা যখন গতকাল ইন্ডিয়া টুডে পাবলিশ করে, তো সারা বাংলাদেশ এখন এই নিউজের সয়লাভ। তো যারা কিনা পলিটিক্স নিয়ে ঘাটাঘাটি করে এবং আপার উপর করার নজর রেখেছেন, আপার গতিবিধির উপর, তো তাদের কাছে এই নিউজটা একটা ভয়ঙ্কর নিউজ। তো কিছু কিছু লোক এই নিউজ শুনে অনেক খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেছেন। আবার কিছু কিছু লোক ক্ষোভে ফেটে পড়েছেন। তো এখন খেয়াল করেন, কোনো দেশই এক দেশের সাথে লাগালাগি করে, খোঁচাখুচি করে ভালো থাকতে পারে না তার পার্শ্ববর্তী দেশের সাথে। যেমনটা মনে করেন আপনার
যে এলাকাতে থাকেন, আপনি একটা 5 তলা বিল্ডিংয়ের উপর থাকেন, আপনার পয়সা আছে, ক্ষমতা আছে, সবই আছে, আপনি 5 তলায় থাকেন, কিন্তু আপনার পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা ধরেন একটা টিনের ঘর, কাঠ দিয়ে তৈরি একটা টিনের ঘর আছে সেখানে, আপনি তো থাকেন 5 তলায়, কিন্তু ঠিক পাশের বিল্ডিংটা কি, পাশের বাড়িটা কি টিনের ঘর, কাঠ দিয়ে তৈরি। এখন খেয়াল করেন, আপনি যতই 5 তলায় থাক না কেন, এই টিনের ঘরে যদি আগুন লাগে কোনো কারণে, ভাই আপনার 5 তলাও কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আপনার 5 তলাও কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে, এর যে আগুনের যে লাভা, আগুনের যে শিখা, এটা কিন্তু জানালা দিয়ে আপনার ঘরে ঢুকবে, আপনার ঘরকে পুড়িয়ে দেবে, যেহেতু আপনার 5 তলা বিল্ডিংটা এই টিনের ঘরের একেবারে পাশে, দুইটা একসাথে লাগানো। এক্স্যাক্টলি সেম জিনিসটা ঘটেছিল বাংলাদেশের সাথে ইন্ডিয়া। এখন বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার সাথে যে প্রায় 4000 কিলোমিটারের যে বর্ডার এলাকা রয়েছে, চারটিখানি কথা না ভাই, চারটিখানি কথা না, সব দোষ এসে পড়ছিল না আপার উপর। এখন সত্য মিথ্যা আল্লাহ বাবু জানে কে কী করছে না করছে। তো এখন এই মানুষটা যতই খারাপ হোক না কেন বাংলাদেশে, যতই খারাপ হোক না কেন বাংলাদেশে, কিন্তু আমার দেশের একজন মানুষ, আমার দেশের একজন নাগরিক, আর বিশেষ করে সে যদি হয় সরকার প্রধান, অন্য যে দেশেই যাক না কেন ভাই, আমরা বাংলাদেশি হিসেবে আমরা চাইবো সে দুইটা ডাল ভাত খেয়ে ভাই ভালো থাকুক, কোনো জায়গায় গিয়ে যাতে অপমান হতে না হয়, তাকে লাঞ্ছিত হতে না হয়, খুব সুন্দরভাবে থাকুক, বুঝছেন। তার অপরাধ আছে, ভালো কথা আছে, ভালো আছে, তো যেগুলো যা করার দরকার যদি কোনো দিন আইন কানুনের মাধ্যমে, এবং সেটা হতে হবে একেবারে সঠিক আইন এবং বিচারের মাধ্যমে, যদি সেটা করা সম্ভব হয় একটা সভ্য দেশের সভ্য নাগরিক হিসেবে, আমি মনে করি সেটাই হওয়া উচিত। শুধুমাত্র এইভাবেই সম্ভব জিনিসটা মীমাংসা করা। ওই যে ভারত থেকে আপনি উঠে নিয়ে এলেন, তারপরে এই করলেন সেই করলেন, বাংলাদেশে না 10 জনের একটা ট্রাইব্যুনাল করলেন, ট্রাইব্যুনাল করে বিচার আছে, সাক্ষী প্রমাণ আইনে টেনা ফাঁসিতে ঝুলে দিলেন, ভাই এটা তো কোনো সভ্য দেশের উদাহরণ হতে পারে না। তো আমি মনে করি এগুলো হওয়া উচিত। তো জানি না আমার এই কথা শোনার পর অনেকে দুঃখ পাবেন, অনেকে পছন্দ করবেন। আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য এই কথাগুলো বলিনি, কেউ আমার কথা শুনে আমার হাবা বলেন এর জন্য আমি বলিনি। আমি নীতিগতভাবে যেটা মনে করেছি সেটাই, যে মানুষ যতই খারাপ হোক ন্যায় বিচার পাওয়ার তার অধিকার রয়েছে। তো এখন সময় বলে দেবে কি হয়, আমাদের আপা কতদিন ভারতে থাকে, আর ভারত সরকার যে জরিপ একের পর এক এখন হচ্ছে ভারতে, এবং এটা তো স্বাভাবিকভাবে পলিটিক্যালি একটা প্রেশারে ফেলবে মোদি সরকারকে, যে 7 মাস তো হয়ে গেল এখনও তো কোনো হইল না, মানে ডাইন বাই আও বাও কিচ্ছু হইতেছে না, ম্যাডাম রেলিয়া কী করবে তারা, বাংলাদেশ আসবে না নাড়বে না, নির্বাচন কেমনি কি একটা মানে জগা খিচুড়ি মার্কা অবস্থা। তো এইভাবে তো দীর্ঘদিন চলতে পারে না, তো তাদেরকে একটা ডিসিশন আসতে হবে। আর বাংলাদেশের মধ্যে এরকম একটা বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ রেখে, বাংলাদেশকে উত্তাল রেখে, বাংলাদেশের মানুষকে খেপিয়ে তুলে, তো পার্শ্ববর্তী দেশ ভারত ওরা নিজেরও সুখে থাকতে পারবে না। আজকে যদি বাংলাদেশের মানুষকে খেপে রাখে, তো স্বাভাবিকভাবে তার বর্ডার এলাকাটা আরও সুরক্ষা করার প্রশ্ন উঠবে। মিলিয়ন বিলিয়ন 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 ডলার মোদী সরকারের এখানেও ব্যয় করতে হবে, তার বর্ডারের দিকে আরও অ্যাটেনশন দিতে হবে, যেহেতু বাংলাদেশের মানুষকে সে খেপে তুলছে। তো এখন চিন্তা করেন যে বিলিয়ন বিলিয়ন ডলার তারা এই 4000 কিলোমিটার বাংলাদেশ বর্ডারে ব্যয় করবে। আজকে যদি বাংলাদেশের মানুষের সাথে তারা সুসম্পর্ক রাখতো, তো সেই সম্পর্কের খাতিরে তো তাদের বহু টাকা সেভ হয়ে যায়, যেটা আজও পর্যন্ত তাদের করতে হয়নি, এত বর্ডার সিকিউর করার প্রয়োজন হয়নি। কিন্তু যদি বাংলাদেশের মানুষকে এইভাবে রাখে এবং এইভাবে তারা দিনের পর দিন ফুসতে থাকে, তো এক সময় তো এটা বার্স্ট করবে, তাই না, বিস্ফোরণ ঘটবে, তখন তো এর আজ ভারতে গিয়ে পড়বে। তো কাজেই ভারতে এখন থেকে চেষ্টা করবে যে বাংলাদেশের সাথে যতদূর সম্পর্ক, যা সমস্যা আছে কিনা দেখে তাড়াতাড়ি করে মিটানো যায় কিনা, কারণ ওদিকে ভারতের জন্য বিরাট ডান্ডা নিয়ে খেলা দিয়েছে হলো চায়না। 1962 সালে চায়নার সাথে ভারতের যে যুদ্ধ হয়েছে, এই চায়না কিন্তু আজও এই যে অরুণাচলের যে বিভিন্ন এলাকা আছে, চায়না কিন্তু আজও সেটা দখলে রাখছে, যেটা ন্যায়সঙ্গতভাবে ভারতের ছিল। এবং ভারত এত বড় শক্তি পাওয়ারফুল কান্ট্রি হওয়া সত্ত্বেও আজও কিন্তু চায়না থেকে সেই অঞ্চলগুলো ফিরে আনতে পারেনি। তো যার ফলে এই দুই দেশের সাথে কিন্তু আর কোনো সমস্যা নাই, ভারতের সাথে চায়নার কিন্তু আর কোনো না রাজনৈতিক না অর্থনৈতিক অন্য কোনো সমস্যা নেই। এই বর্ডার এলাকার কিছু সমস্যার কনফ্লিক্ট নিয়ে ভারতের সাথে অলরেডি কয়েকবার যুদ্ধ হয়ে গেছে চায়না। তো এখন ভারতের সাথে বর্তমানে চায়নার, তো আগে তো ছিল শুধুমাত্র এই টেরিটরি কনফ্লিক্ট নিয়ে, এখন কাহিনী তো শুরু হয়েছে অর্থনৈতিক যুদ্ধ লাগবে, এটা তো এতে কোনো সন্দেহ নেই। অন্য কোনো ভিডিওতে আমি সেটার বিস্তারিত বলবো। তো এখন ভারত বাংলাদেশের দিকে নজর দিবে নাকি চায়নার দিকে নজর দিবে? আজকে বাংলাদেশের সাথে যদি তারা সুসম্পর্ক রাখে, তাহলে তার সেই সময় এবং যে পয়সাটা বাঁচবে সুসম্পর্ক রেখে বাংলাদেশের সাথে, সেই পয়সাটা তারা চায়নাতে গিয়ে ব্যয় করতে পারবে। ওই যে তাদের তো F-35 কিনবে না, আমেরিকা থেকে প্রায় 80টা 90টা F-35 কিনবে। এক একটা F-35 দাম প্রায় $100 মিলিয়ন, এক একটা F-35 দাম প্রায় $100 মিলিয়ন। তো এই 80টা 90টা F-35 কিনতে তো ভাই বহু টাকা লাগবে। এখন এই পয়সা তো জোগাড় করতে হইব মোদিকে। এখন বাংলাদেশের সাথে টেনশন রেখে এই মোদি কেন বাংলাদেশকে সামলাইব, বহু টাকা খরচ হবে তার বর্ডার এলাকায়, তার বর্ডার সুরক্ষা করার জন্য। কারণ
তো কাজেই এখন ইন্ডিয়া সরকার মোদী সরকার ভাববে যে ম্যাডামের যে সমস্যা আছে তাড়াতাড়ি করে কেমনি কী করা যাবে, এই ম্যাডামটা আমরা রাখছি, এটি তো প্রধান সমস্যা, আপাতত প্রধান সমস্যা, দরকার হলে মিডল ইস্টের কোন দেশে পাড়া দিই, পরে আমরা বলতে পারবো আমাদের কাছে ম্যাডাম নাই, আপা আমাদের কাছে নাই। তারপর যে বাণিজ্যিক কিছু চুক্তি টুক্তি আছে এগুলো দর কষাকষি করে ঠিক করে ফেলাম, এগুলো দর কষাকষি করে ঠিক করে ফেলবো না। তো এটি আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে মোদী সাহেবের লেটেস্ট আপডেট, এইটি মোদী সাহেবের আপাতত লেটেস্ট আপডেট। আর যেভাবে জনমত হইতেছে, তো এটা আমি বলবো মোটামুটি একটা ভালো লক্ষণই, এটাই হওয়া উচিত, এইভাবেই হওয়া উচিত। তো মোদী সাহেবকেও ধন্যবাদ দেই, অগ্রিম আগাম একটা ধন্যবাদ দিই। মোদী সাহেব বাংলাদেশের সাথে যত সমস্যা আছে প্লিজ মিটে ফেলেন। বাংলাদেশের মানুষ কী চায়, বাংলাদেশের মানুষের দিল কী চায়, তাদের অন্তর কী চায়, তাদের রুহুটা কী চায়, বুঝছেন, এটা আপনি একটুখানি কান পেতে শুনেন, বুঝছেন, কান পেতে শুনেন, অ্যান্সার আপনি পেয়ে যাবেন। এবং আপনার কী কী করা উচিত। ভারতবাসীর আমাদের শত্রু না, ভারতও আমাদের শত্রু না, আমরা পার্শ্ববর্তী দেশ, মোদিও আমাদের শত্রু না, শত্রু বানাতেও চাই না। কিন্তু বাংলাদেশের মানুষের ভিতরে যে দগদগে ঘা, বুকের ভিতর কেন এই ঘা, কেন আমরা চিল্লাচিল্লি করি, কান্নাকাটি করি, বুঝছেন। তো মোদী সাহেবের উচিত মনোযোগ দিয়ে এই 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 কান্না শোনা, যে কেন এই কান্না, অ্যান্সার আপনি পেয়ে যাবেন, অ্যান্সার আপনি পেয়ে যাবেন। বাস ওদিকে একটু অ্যাটেনশন দেন, কিচ্ছু না, 2-4টা জিনিস একটু ঠিকঠাক করে দেন, দেখবেন আমরা আপনারা ইন্ডিয়ার মানুষ, ভারতবাসী, আর আমরা বাংলাদেশের দুই দেশের লোক একসাথে নেক্সট ঈদ আসতেছে না 1.5 মাস পরে, আমরা দুই দেশের লোক একসাথে ঈদ পালন করব, আমরা দুই দেশের লোক একসাথে গিয়ে ঈদ পালন করব, এত সুন্দর সম্পর্ক হবে দুই দেশের সাথে। তো উদ্যোগটা নিতে হবে মোদী সাহেবকে, কারণ জোকার এখন মোদী সাহেবের হাতে, জোকার কার্ডের যে জোকার থাকে না, জোকার এখন কার হাতে, মোদী সাহেবের হাতে। মোদী সাহেব যেমনি চাল মারবে অমনি হবে, যদি ভালো চাল মারে তো পারলো, না চাল মারলে তো কাহিনী কী হবে তো বুঝতেই পারতেছে।